লেখিকা মুনমুন সরকারের জীবনের জল ছবি। আজ সন্ধে থেকেই মনটা খুব খারাপ লাগছে পাপড়ির। ইদানিং মন খারাপই যেন ওর নিত্য সঙ্গী হয়ে উঠেছে। সোহমের কিছু কার্যকলাপ ধীরে ধীরে পাপড়ির সমস্ত সহ্যের সীমা যেন অতিক্রম করে যাচ্ছে। মন চলে যায় সুদূর অতীতে। ঘটে যাওয়া ঘটনাগুলি এক এক করে সব মনে পড়তে থাকে। প্রথমে নিজেদের পছন্দ, পরে দুবারই লোকেদের মধ্যে কথা বলে বিয়ে হয়েছিল সোহম পাপড়ির। সোহমের সে সময় একটি কম্পিউটার সেন্টার ছিল বাড়িতে। প্রচুর স্টুডেন্ট না থাকলেও মোটামুটি খারাপও ছিল না। কথা হয়েছিল আজীবন একে অপরের হাতে হাত রেখে চলবে। কিন্তু বিয়ের 15 দিনের মধ্যেই বিনা মেঘে বজ্রপাতের মতো পাপড়ির জীবনে ঘটে যায় এক বিপর্যয়। পাপড়ির সমস্ত গয়না পাপড়িকে না বলে আলমারির লকার থেকে বের করে নেয় সোহম। নাই নাই করেও 14-15 ভরি গয়না পাপড়িকে দিয়েছিলেন পাপড়ির মা। এছাড়াও ওর কাকা পিসি মাসিরা তো আলাদা করে আরো গয়না দিয়েছিলেন। পাপড়ি কারণ জানতে চাইলে সোহম বলে ওর অনেক টাকা ধার আছে বাজারে। গয়না বন্ধক দিয়ে টাকা নিয়ে ধার মেটাবে সে। কিসের জন্য টাকা ধার করেছে জানতে চাইলে শুনতে হয় ওদের বিয়ের খরচের জন্য। এ বিষয়ে পাপড়ি যেন কারোর কাছে মুখ না খুলে সে সম্পর্কে সতর্কবার্তা শুনিয়ে দেয় সোহম। খুব কষ্ট হয় পাপড়ির। সম্পূর্ণ অজান্তে নিজের সমস্ত গয়না নষ্ট হয়ে গেলে খুব খারাপ লাগাই স্বাভাবিক। বন্ধ দরজার ভেতরে বালিশ ভিজিয়ে বহু বিনিদ্র রজনী কাটায় সে। মানসিক যন্ত্রণায় দগ্ধ হতে থাকা পাপড়ি এই ঘটনা ওর শাশুড়িকে না জানিয়ে পারে না, কিন্তু কোনো লাভই হয় না। তিনি এই বিষয়ে কোনো উচ্চবাচ্য করলেন না। অশান্তির ভয় আর শ্বশুর অবধি গেল না পাপড়ি। তাছাড়া শ্বশুর মশাই সুগত রায় লোকটিও বড়ই অদ্ভুত প্রকৃতির। সাংসারিক সব ব্যাপারে চূড়ান্ত রকমের নিষ্পৃহ। বাইরের জগৎ, অফিস আর রাজনীতি নিয়েই তার সারাটা দিন কাটে। বাড়িতে শুধু রাতটুকু ছাড়া থাকেন না বললেই চলে। যেটুকু সময় বাড়িতে থাকেন সে সময়ও কথা খুবই কম বলেন। পাপড়ি বারংবার সোহমকে তার বাবার এই আচরণের কারণ জিজ্ঞেস করে জানতে পারে ছেলেকে যে পেশায় তিনি আনতে চেয়েছিলেন, ছেলে সেখানে প্রতিষ্ঠা পায়নি। তারপর থেকে ছেলের সঙ্গে বাবার মনোজগতের মধ্যে একটা দুস্তর ফারাক সৃষ্টি হয়। ইতিমধ্যে বিয়ের 1 বছর পর চাকরির পরীক্ষা দিয়ে সরকারি স্কুলে চাকরি পায় পাপড়ি। ছোটবেলা থেকে চাকরি পাবার লক্ষ্যেই পড়াশোনা ছিল তার। পোস্টিং হলো শ্বশুর বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে। ট্রেন রুট ছিল না শ্বশুর বাড়ি থেকে কর্মস্থলের মধ্যে, অতএব ভরসা বাস রুট। 260 কিলোমিটার দূরত্ব প্রত্যহ বাসে অতিক্রম করে চাকরি করা সম্ভব নয়। কাজেই কর্মস্থলে বাড়ি ভাড়া নিয়ে থাকা শুরু হলো পাপড়ির। পাপড়ির কর্মস্থল মালদার একটি গ্রামের একটি গার্লস স্কুল। স্কুলটি গ্রামে হলেও পড়াশোনার মান বেশ উন্নত। তাছাড়া স্কুলটি বেশ বড়, ছাত্রীর সংখ্যাও অনেক। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট হয় স্কুলের। এই স্কুলে পড়িয়ে নিজের একটা আত্মতৃপ্তিও অনুভব করে পাপড়ি, কারণ ছাত্রীদের পড়াশোনার বিষয়ে অনুসন্ধিৎসু মন। সহকর্মীও প্রায় জনা 30 আর পাপড়ির সঙ্গে মোটামুটি সকলেরই সদ্ভাব আছে। তবে তার চাকরি পাবার পরপরই চেনা সোহম বদলে যাচ্ছিল ধীরে ধীরে। তার কম্পিউটার সেন্টারে স্টুডেন্টের সংখ্যাও ক্রমশ কমতে থাকে। টাকার চাহিদা শুরু হয় পাপড়ির কাছে। পাপড়িও যতটা সম্ভব পারত ওকে দিয়ে দিত। না দিলে মন কষাকষি রাগারাগি হতো। পাপড়ির ভালো লাগতো না অশান্তি বাড়াতে। বাবার বাড়িতে শুধু মা, মাকে এসব জানানো মানে মায়ের অশান্তি বাড়ানো। তাই সব দিক ভেবে ও চুপ করে থাকাই শ্রেয় মনে করেছিল। প্রথমে সোহম পাপড়ির কর্মস্থল বালুরঘাটে যাতায়াত করলেও আস্তে আস্তে তার আসার পরিমাণ কমতে থাকে। পাপড়ি বেশিরভাগ সময় যাতায়াত করে। সোহমকে আসতে বললে কখনো সে কাজের চাপ অথবা কখনো টাকা নেই বলে এড়িয়ে যায়। পাপড়ি বোঝে আসলে সোহমের মূল আসক্তি হচ্ছে টাকার ওপর। পাপড়ি যেবার শ্বশুর বাড়ি থেকে ফেরার সময় সোহমের হাতে মালদা যাতায়াতের টাকা দিয়ে আসে ও বারবার তাকে আসতে অনুরোধ করে, তখন হয়তো যায় মালদায়। কিন্তু স্ত্রীর কাছে যাওয়াটা যে ওর কর্তব্যের মধ্যে পড়ে সেটা ও একেবারের জন্য ভাবে না। সংসার তো নয়, সংসারের নামে প্রহসন যেন।
দিন দিন পাপড়ির কাছে ওর শ্বশুর বাড়ির অদ্ভুত প্রকৃতিটা স্পষ্ট হতে থাকে। একটি ননদ তৃণা, অপূর্ব সুন্দরী, তার স্বামী নীলাভ সেন রাজ্য সরকারের পদস্থ আধিকারিক। একটি অনুষ্ঠানে তৃণাকে গান গাইতে দেখে পছন্দ করে নীলাভ। তৃণার বাড়িতে প্রস্তাব পাঠায় সে। নীলাভ এর বাড়ি কলকাতায় আর তৃণার বাড়ি তথা পাপড়ির শ্বশুর বাড়ি বালুরঘাট। দূরত্ব অনেকটাই, তবুও তৃণার বাবা মা এই বিয়েতে রাজি হয়ে যান, কারণ তারা বোঝেন বিয়ের বাজারে নীলাভ যথেষ্ট ভালো পাত্র। একে হাতছাড়া করার অর্থ সাদা লক্ষ্মী পায়ে ঠেলা। নীলাভর বাড়িতে ওর বাবা মা আর ছোট ভাই। 7 দিন বাদে তারা এসে তৃণাকে দেখে একেবারে আশীর্বাদ করে যান। 6 মাসের মধ্যে তৃণার বিয়ে হয়ে যায়। পাপড়ি রায়বাড়িতে বউ হয়ে আসার 5 বছর আগেই তৃণা শ্বশুর বাড়ি চলে যায়। এই ননদ তৃণা বছরে 1বার কি 2বার বাপের বাড়িতে আসে। পাপড়ির বেশ ভালো লাগে তৃণাকে, খুব ভদ্র আর অমায়িক ব্যবহার তৃণার। নীলাভকেও বেশ মার্জিত লাগে পাপড়ির, কিন্তু পাপড়ি খুব অবাক হয়ে লক্ষ্য করে যে মেয়ে যে কদিন থাকে বাবার বাড়িতে, বাবা সুগত বাবু কিন্তু সে কদিনও মেয়ের সঙ্গে যে খুব ভালো করে কথাবার্তা বলেন তা একদমই না। 3 বছরের নাতি রাজের সঙ্গেও টুকটাক কথাই বলেন। পাপড়ি বুঝে উঠতে পারে না এটা কি ওর শ্বশুর মশাইয়ের সুপিরিয়রিটি কমপ্লেক্স, না হলে তার এই অদ্ভুত আচরণের ব্যাখ্যা কি হতে পারে। সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত আছেন বলে কি এই রকম প্রকৃতির? কিন্তু রাজনীতি তো অনেকেই করেন, তারা কি তাদের পরিবারের সঙ্গে এইরূপ আচরণ করেন? শুধু এইটুকুই নয়, তৃণা সোহমের কাছে শুনেছে বিয়ের কয়েক মাস বাদেই তৃণার ভয়াবহ রকমের চিকেন পক্স হয়। সে সময় ওর মাকে ফোন করে ওর কাছে যাবার জন্য অনুরোধ জানায়, কিন্তু মা যাননি। পরের দিন মেয়েকে ফোন করে বলে দিয়েছিলেন তার পক্ষে যাওয়া সম্ভব নয়। স্বামীর নির্দেশেই একথা বলা তার, স্বামীর নির্দেশই তার কাছে সবকিছু। প্রচন্ড রকমের অবাক হয়ে যায় পাপড়ি, ভাবে এই মা কেমন মা? মেয়ে অত দূর থেকে অত অসুস্থ হয়ে মাকে যাবার জন্য অনুরোধ জানালো, আর মা যেতে সম্পূর্ণ সক্ষম হয়েও না বলে দিল। কি করে পারলো রে বাবা? এত কিছু ভাবতে ভাবতে বাস্তবের জগতে ফেরে পাপড়ি। ইতিমধ্যে 2বার মিসক্যারেজ হয়ে যায় ওর। 2বারই একটোপিক প্রেগনেন্সি ছিল ওর। প্রথমবার মিসক্যারেজের পর ডাক্তার দেখিয়ে দ্বিতীয়বার কনসিভ করার কথা ভেবেছিল পাপড়ি, কিন্তু সোহম শোনেনি ওর কথা। 1 বছরের ব্যবধানে এসেছিল ওরা, কিন্তু 20 হয়ে ফোটার আগেই ঝরে গেল নিষ্পাপ 2টো প্রাণ। অসহ্য মানসিক কষ্টে কুঁকড়ে যায় পাপড়ি। জীবন থেকে সমস্ত রং হারিয়ে পাতা ঝরা গাছের মতোই বিবর্ণ হয়ে ওঠে সে। শারীরিক কষ্ট, তার থেকেও বেশি মানসিক কষ্টে ক্রমাগত দীর্ণ হতে থাকে সে। কানে শুধুই ভাসতে থাকে দ্বিতীয় সন্তানের হৃদযন্ত্রের শব্দ। ইউএসজি এর সময় যে শব্দটা সে পরিষ্কার শুনেছিল। সন্তান হারানোর অনন্ত হাহাকারে ভরে ওঠে মন। চোখের জলে ভাসতে ভাসতে দিন কাটে পাপড়ির। সে চরম দুঃসময় শ্বশুরবাড়ির কেউ তো নয়ই, এমনকি বিয়ের আগে সুখে দুঃখে সর্বদা পাশে থাকার অঙ্গীকার করেছিল যে সোহম, তাকেও পাশে পায় না পাপড়ি। একমাত্র জন্মদাত্রী মাই সে সময়ে 2বারই দুর্ঘটনার পর ওকে বুক দিয়ে আগলে রেখেছিলেন। বাপবিহীন মার পাপড়ির সংসারে সেই সময় মাঝে সাঝে ফোন করে নিজের দায়িত্ব সারত পাপড়ির তথাকথিত স্বামী সোহম। আসার কথা বললে শুনতে হতো ব্যবসার ক্ষতি হবে, আর শাশুড়িমা বলতেন ওর কি কাজ নেই, শ্বশুর বাড়িতে গিয়ে পড়ে থাকলে চলবে। অসুস্থ স্ত্রীকে দেখতে আসার সঙ্গে শ্বশুর বাড়িতে পড়ে থাকার কি মিল তিনি পেয়েছিলেন তা পাপড়ি বোঝেনি। যে সময়টা মেয়েরা একান্তভাবে স্বামী সঙ্গ চায়, ঠিক সেই সময়টাতেই চোখের জল ফেলে দিন কাটাতে হয় তাকে। অফিস ক্যাম্পাসের কোয়ার্টারে থাকায় অফিস করার ফাঁকে ফাঁকে মা এসে দেখে যান মেয়েকে। অফিস থেকে ফেরার চেষ্টাও করেন তাড়াতাড়ি। সোহমের সমস্ত অপরাধ পাপড়ি মেনে নিয়েছিল, কারণ আর 5টা মেয়ের মতো সেও চেয়েছিল স্বামী সন্তান নিয়ে সুস্থভাবে সংসার করতে। ঠিক এই কারণেই কিছুটা সুস্থ হয়ে সে আবার ফেরে শ্বশুর বাড়িতে। স্কুল জয়েন করে পাপড়ি। সোহমের টাকার চাহিদা ক্রমবর্ধমান। শ্বশুর বাড়িতে এলেই সোহমের টাকার চাহিদা। পাপড়ি বেশিরভাগ সময় সে চাহিদা মিটিয়ে দেয়, কারণ ও ভাবে সপ্তাহান্তে 1.5 দিনের জন্য আসে, তাও সেটুকু সময় যদি একজন মনমরা হয়ে থাকে তাহলে কি ওর নিজের সেটা ভালো লাগে? কিন্তু মনের ভেতরটা কোথাও যেন দগ্ধ হতে থাকে। এ কাকে সে বিয়ে করলো? সোহম সরাসরি তাকে বলে, তুমি তো আমার এটিএম কার্ড। এইভাবে চলতে চলতে একবার স্কুলের গরমে ছুটিতে এসে পাপড়ি বাধ্য হয় তার সংসার উদাসীন বা সংসার থেকে দূরত্ব বজায়কারী শ্বশুরমশাইকে বলতে যে
বাবা, সোহমের তো নিজস্ব হাত খরচা ছাড়া আর কোনো খরচাই নেই, তাহলে ওর এত টাকা কিসে লাগে? প্রায় প্রতি মাসে ওকে আমার অনেকগুলি করে টাকা ওর ধার শোধের জন্য দিতে হয়। তুমি যদি একটু খোঁজ নাও ব্যাপারটায় তাহলে ভালো হয়। আমার পক্ষে তো জানা সম্ভব নয় প্রকৃত কি কারণে টাকাটা ওর লাগছে। আলগোছে দেখছি বলে তিনি যে দায় সারলেন তা বুঝতে অসুবিধা হয় না পাপড়ির। পাপড়ি তাকে আরো বলে যে তিনি যদি সোহমকে পাকাপাকিভাবে কোথাও একটা কাজে ঢুকিয়ে দিতে পারতেন। রাজনৈতিক নেতা হওয়ার সুবাদে কিছু বেকার ছেলেমেয়ের কর্মসংস্থান তিনি করেছিলেন, তাহলে খুব ভালো হয়। আবারও তার কাছ থেকে একই উত্তর এলো, দেখছি। খুব একটা আশার আলো পাপড়ি সেখানে দেখতে পেল না। তাও বলে ও যেন কোথাও একটু শান্তি পেল। কিন্তু পাপড়ি একবারের জন্য ভাবতে পারেনি যে শ্বশুর মশাইকে এই কথাটা বলার জন্য তাকে এইভাবে অপমানিত হতে হবে। যেদিন সন্ধ্যায় পাপড়ি এই কথাগুলি সুগত বাবুকে বলে, তার পরের দিন রাত্রে সোহম বাড়ি ফিরে অত্যন্ত রাগারাগি করে ওর ওপর। কেন সোহমের চাকরির কথা বাবাকে বলেছে? এত টাকা পাপড়ির কিসে লাগবে? পাপড়ি এত লোভী কেন? হায় ঈশ্বর, যার জন্য চুরি করি সেই বলে চোর। পাপড়ি স্তম্ভিত, হতবাক হয়ে ভাবে ও কি ওর নিজের টাকা বাড়ানোর জন্য সোহমের চাকরির কথা ওর বাবাকে বলেছে, নাকি সোহম যাতে স্বাবলম্বী হতে পারে সেই কারণেই বলেছে। পাপড়ি নিজে সরকারি চাকরি করে, ওর মাও সরকারি চাকুরে, বাবাও পদস্থ সরকারি চাকুরে ছিলেন, তাহলে ও টাকার কিসের প্রয়োজন? ভাবতে ভাবতে চোখ দিয়ে ক্রমাগত জল গড়াতে থাকে পাপড়ির। সোহমকে এই কথা বলার চেষ্টা করলে সোহম কিছু না শুনেই পাপড়িকে অনেক আজে বাজে কথা বলতে থাকে। সোহমের বাবা নাকি তার আড্ডাখানায় উপস্থিত সকলের সামনে বলেন যে পাপড়ি তাকে ওই কথাগুলি বলেছে। পাপড়ি কি জানে না যে সুগতবাবু নিজের ছেলের জন্য কাউকে কিছু বলতে পারবে না? এইসব শুনে পাপড়ি আরো হতবাক হয়ে যায়। সংসারের চার দেওয়ালের কথা এইভাবে বাইরের পাঁচজনের সামনে বলার অর্থ তার কাছে দুর্বোধ্য হয়ে ওঠে। অবাক হয়ে ভাবে সুগতবাবু আসলে চায়টা কি? রাজনীতির নেতাদের মানুষ নিজের ফায়দা লোটার জন্য ভেট দিয়ে খুশি রাখতে চায়। পাপড়ির শ্বশুর সুগতবাবুর ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটতো না। ভেট বা উপঢৌকন পেতে পেতে হয়তো এটাই তার প্রকৃতিতে এসে গিয়েছিল যে যারা তার কাছের লোক হতে চাইবে তাদের ওনাকে ভেট দিতে হবে। পাপড়ি শুনেছিল কোনো এক পরিচিতার কাছ থেকে যে সুগতবাবু বলেছিলেন, ভেবেছিলাম চাকরির প্রথম মাইনে পেয়ে বৌমা একটা দামি ট্যাব গিফট করবে, কিন্তু সে কপাল আমার নয়। হায় রে, ছেলের চাহিদা মেটাবে নাকি তার বাবার জন্য উপহার কিনবে ভেবে পায় না পাপড়ি। ছেলের চাহিদা না মিটলে তো নিদারুণ অশান্তি। নববর্ষ, পুজো দুটো অনুষ্ঠানেই পাপড়ি ওর নিজের মায়ের সঙ্গে সঙ্গে শ্বশুর শাশুড়ির জন্য নতুন পোশাক কিনত। তাদের ছেলে এইসবের ধারপাশ দিয়েও যেত না। তাছাড়া চাকরিস্থল থেকে যখনই শ্বশুর বাড়ি ঢুকতো কোনোদিনইও খালি হাতে ঢোকেনি। কিন্তু কোনো কিছুতেই মন পায় না শ্বশুর শাশুড়ির, এমনকি যে স্বামীর জন্য এত করে তারও না। তা সত্ত্বেও শান্ত প্রকৃতির মেয়ে পাপড়ি শুধুমাত্র স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করবে বলেই কখনো সোহমের অন্যায় আচরণের প্রতিবাদ করেনি। যখনই সোহম মুখ ফুটে যে টাকা চাইতো তখনই ও তা দিয়ে দিত সংসারে শান্তি বজায় রাখার জন্য। ভুলটা তার ওখানেই হয়েছিল। হয়তো প্রথম থেকে প্রতিবাদ করলে সোহমের অন্যায় দাবিতে সর্বদা ওকে বিপর্যস্ত হতে হতো না। কিন্তু ওই যে অশান্তির ভয়, প্রচণ্ড বদমেজাজি সোহম, কখনো শান্ত স্বরে ওর আচরণে প্রতিবাদ করতে গেলে ওর তীক্ষ্ণ মেজাজে এক কোণে ভয় সিটিয়ে থাকতো। এখানেই সোহম মজা পেয়ে গিয়েছিল। জানতো ভালো করেই শান্তশিষ্ট নরম প্রকৃতির মেয়ে পাপড়ি দৃঢ় প্রতিবাদ কোনোদিনই করতে পারবে না। বিয়ের 4 বছর কাটতে চলেছে, আর 5টা মেয়ের মতো পাপড়িও খুব মা হতে চায়। ডাক্তার দেখানোর কথা সোহমকে বললে সোহম গুরুত্ব দেয় না। পাপড়ি বোঝে টাকা ছাড়া কোনো কিছুই সোহমের জীবনে গুরুত্বপূর্ণ নয়। বাধ্য হয়ে একাই ডাক্তার দেখাবে ঠিক করে। শ্বশুরমশাইকে বলতে গেলে এ প্রসঙ্গে তার মতামত শুনে পাপড়ি আরও একবার চূড়ান্ত রকমের অবাক হয়। তিনি বলেন, সবার কি আর বাচ্চা হয়? কি সাংঘাতিক মানুষ! পাপড়ি ভাবে, কোথায় বলবেন যে হ্যাঁ ডাক্তার দেখাও তা নয়, একদম অপ্রত্যাশিত একটা কথা বললেন। সন্তান পাওয়ার অদম্য স্পৃহায় পাপড়ি ঠিক করে ও একাই কলকাতায় এসে ওর আত্মীয় স্বজনের বাড়িতে উঠে ডাক্তার দেখানো শুরু করবে। সেই মর্মে শ্বশুর মশাই আর শাশুড়ি মাকে কোথায় কোন ডাক্তারও দেখাবে সেটাও জানিয়ে রাখে, কারণ পাপড়ি এটাকেও ওর কর্তব্য বলেই মনে করে।
ওনারা ও বলে কাজ সেরে দেয়। একাধিক ডাক্তার দেখায়ও, মাঝখানে অনেক সাধ্য সাধনা করে একবার সোহমকে আনায়। প্রত্যেক ডাক্তারই একই মত দেন, যেহেতু পাপড়ির ফ্যালোপিয়ান টিউব দুটি আংশিক বাত ছিল, তাই স্বাভাবিকভাবে ও গর্ভধারণ করতে পারবে না। তারা আইভিএফ এর কথা বলেন, আর তার সঙ্গে এটাও বলেন যে পাপড়ি দুবার কনসিভ করেছিল, তাই আইভিএফ ওর পজিটিভই হবে বলে অনেকটা আশা করা যায়। মানুষ তো আশাতেই বাঁচে, পাপড়িও তার ব্যতিক্রম নয়। আর তার উপর তার অন্তরে রয়েছে প্রবল মাতৃত্ব স্পৃহা। অতএব ডাক্তারের প্রস্তাবে বা পরামর্শে সে যে রাজি হবে তা বলাই বাহুল্য। তবে এই চিকিৎসা পদ্ধতিটি অনেকটাই অন্যরকম। ডাক্তার বললেন, স্ত্রীর ডিম্বাশয় থেকে ডিম্বাণু বের করে স্বামীর শুক্রাণুর সঙ্গে বাইরে টিউবে ফার্টিলাইজেশন ঘটিয়ে সেটা স্ত্রীর জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। পদ্ধতিটি কিছুটা ব্যয়সাপেক্ষ। ডাক্তার প্রায় 1.5 থেকে 2 লাখ টাকার প্যাকেজের কথা বললেন সব খরচা মিলিয়ে। সোহম সেই সময় পাপড়ির সঙ্গে ডাক্তারের ক্লিনিকে উপস্থিত ছিল। ক্লিনিক থেকে বেরিয়ে তীব্র বিরোধিতা করে বলল, এতগুলো টাকা খরচ করার কি দরকার আছে? এগুলোর তো কোনো মানেই হয় না। তার থেকে দত্তক নাও, সমাজ সেবা করো। এতদিনে পাপড়ি একটু প্রতিবাদ করতে শিখেছে। সে বুঝল সোহমের প্রকৃত ইচ্ছে অতগুলো টাকা চিকিৎসায় খরচ না করে তাকে দিক পাপড়ি। এটাই চাই সে। মুখে পাপড়ি শুধু বলল, সমাজ সেবা করতে আমিও ভালোবাসি, তবে একবার চেষ্টা করতে দোষ কি? সফল না হলে নিশ্চয়ই দত্তক নেব। সোহমকে ও আরো বলল যে কোনোরূপ আর্থিক সাপোর্টের আমার দরকার নেই, পাওয়াটাও সম্ভব নয়। শুধু তুমি আমাকে একটু মেন্টালি সাপোর্ট দিও, তাহলে আমি মানসিক জোর পাবো অনেকটা। সোহম নীরব থাকে। পাপড়ির সম্পূর্ণ একক প্রচেষ্টায় শুরু হলো ওর চিকিৎসা। ক্লিনিকে গিয়ে দেখলো ওর মতো আরো অনেক বিভিন্ন বয়সের মহিলা এই একই চিকিৎসা করাতে এসেছেন। ওনাদের দেখে পাপড়ি অনেকটা মনের জোর পেল। দিনের পর দিন প্রচুর টেস্ট, ওষুধ, ইঞ্জেকশন সব চলতে লাগলো। স্কুল থেকে 2 মাসের মেডিকেল লিভ নিয়ে সবই পাপড়ি একাই করতে লাগলো। ফোনে সোহমকে মাঝে 2 দিনের জন্য আসতে বললে সে বলে তার কাজের চাপ আছে, আর চিকিৎসা তো হচ্ছে পাপড়ির, সে চিকিৎসা করাক, সোহমকে কি করবে। আরও একটি ভয়ঙ্কর কথা বলে সোহম, যদিও কথাটিতে হাসির রেশ ছিল, কিন্তু সেটা শুনে পাপড়ি শিউরে ওঠে। অন্তরটা ওর ক্ষত বিক্ষত হয়ে যায়। সোহম বলে, এক কাজ করো, তুমি বরং অন্য কারোর থেকে বা স্পার্ম ব্যাংক থেকে স্পার্ম নিয়ে নিও, তাহলে আমাকে আর যেতে হবে না। এ তুমি কি বলছো? তোমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে? তুমি থাকতে আমি স্পার্ম ব্যাংক থেকে স্পার্ম কেন নিতে যাব? প্রত্যুত্তরে সোহম বলে, না, মজা করছিলাম। কিন্তু পাপড়ি এ নিষ্ঠুর মজাকে মানতে পারে না। চোখের জলে গাল প্লাবিত হয়ে যায়। যাই হোক, চিকিৎসা সে চালিয়েই যায়। ডাক্তারের চেম্বারে রিসেপশনিস্টরা, মাই, অন্যান্য রোগীরাও ওকে জিজ্ঞেস করতে লাগলো স্বামী আসছে না কেন। স্বামীর অফিসে কাজের চাপ প্রচুর, তাইও এখন ছুটি নিতে পারছে না। পরে যখন দরকার পড়বে তখন নিশ্চয়ই আসবে। এইসব অজুহাত দিয়ে বাইরে লোকের হাত থেকে নিজেকে সাময়িক আড়াল করতে পারলেও আয়নার সামনে দাঁড়িয়ে কিন্তু নিজের কাছ থেকে নিজেকে আড়াল করতে পারে না। ঘরের দরজা বন্ধ করে রাতের বেলায় 2 হাতে মুখ ঢেকে হাউ হাউ করে কেঁদে ওঠে। রাতের পর রাত চোখের জলে বালিশ ভেজে ওর। পাশের ঘরে আত্মীয়রা আছেন, পাছে তারা ওর কান্নার আওয়াজ শুনে ফেলে, সেই ভয়ে প্রাণ খুলে কেঁদে ওর মনটা একটু হালকাও করতে পারে না। ওদের কাছে নিজের ভালোবাসার মানুষকে, নিজের স্বামীকে সে কিছুতেই ছোট করতে পারবে না। যদিও আত্মীয়দের আর বুঝতে বাকি নেই যে এই চিকিৎসায় সোহমের বিশেষ কোনো আগ্রহ নেই। যাই হোক, তবুও প্রকাশ্যে পাপড়ি কিছুতেই আর 5 জন আত্মীয়র সামনে সোহমের প্রকৃত স্বরূপ তুলে ধরতে পারবে না। পাপড়ির মায়ের সেই সময় পাপড়ির সঙ্গে থাকেন। অবশেষে সোহম কলকাতায় আসে চিকিৎসার প্রয়োজনে। অনেক অনুনয় বিনয় করে ওকে কলকাতায় আনে পাপড়ি। ডাক্তাররা পাপড়ির ডিম্বাণু সংগ্রহ করে নিয়েছে। এইবার প্রয়োজন সোহমের শুক্রাণুর। সোহম আসে, শুক্রাণুও দিয়ে যায়, তবে বিনিময়ে পাপড়িকে বলে যায় যে বাচ্চা না হলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। আরও কিছু গালিগালাজ করে। পাপড়ি বোঝে যে কলকাতায় আসার কারণে রাগের চোটে সোহমের এই প্রতিক্রিয়া, বাচ্চার জন্য নয়। চোখ দিয়ে জল ঝরে তার কিছুক্ষণ, তারপর নিজেকে সামলিয়ে নেয়।
সোহম শুক্রাণু দিয়ে সেই রাতেই বাড়ি ফিরে যায়। পাপড়ি আর ওর কাকা কাকিমা 100 বার থেকে যাওয়ার কথা বললেও সোহম কাজের অজুহাত দেখিয়ে চলে যায়। মানুষের মন বড় বিচিত্র, যে পাপড়ির সমস্ত দিক ভুলে গিয়ে শুধুমাত্র সন্তান লাভকে জীবনের মোক্ষ লাভ মনে করে এগোচ্ছিল, শান্তিতে সংসার করার উদ্দেশ্যে সোহমকে নির্দ্বিধায় খাপে খাপে ক্যাশ 4,38,000 টাকা দিয়ে দিয়েছিল। সোহমের হাজারো অন্যায় আবদারকে অখুশি হলেও মেনে নিয়েছিল সুখী সংসার গড়ার আশায়। আইভিএফ এর বিস্তর শারীরিক ও মানসিক চাপ হাসি মুখে সহ্য করেছে সেই পাপড়ির মন আজ প্রবলভাবে চিন্তাচ্ছন্ন হয়ে পড়ে। দীর্ঘদিন আগেই পাপড়ির পিতৃবিয়োগ হয়েছে। বহু ঝড় ঝাপটা সহ্য করে, চাকরি করে, একদিকে সংসার সামলানো আর একদিকে বাইরের কাজ করা দুই পাপড়ির মা অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলিয়েছেন। আচ্ছা, আজ যদি আইভিএফ এর মাধ্যমে ওর প্রেগনেন্সি রিপোর্ট পজিটিভ হয়, তখন বেবি হওয়ার পূর্বে 8-9 মাসের যে ভয়ঙ্কর ক্রুশিয়াল পিরিয়ড বা অত্যন্ত সচেতনতার সঙ্গে সযত্নে ওই 8-9 মাস কাটানো, সেই সময়টার দায়িত্ব যদি সোহম না নেয়, যদি দায়িত্ব পাপড়ির মায়ের ওপরেই চাপায়, ভাবতেই চিন্তায় ভয়ে পাপড়ির শরীর অস্থির করতে থাকে। হাতের তলা পায়ের তলায় শুধুই ঘাম হতে থাকে। খুব ভালো করে ভেবে পাপড়ির সিদ্ধান্ত নেয় যে আর দেরি করা চলবে না, ওকে সোহমের সঙ্গে একদম খোলাখুলিভাবে কথা বলতে হবে। এই আইভিএ পরবর্তী সময়ের চিন্তাধারা কি পাপড়ির সম্বন্ধে, তা পাপড়িকে জানতে হবে। আজ ওর মনে হচ্ছে যে অনেকদিন আগেই কথাগুলি আলোচনা করা ওর উচিত ছিল সোহমের সঙ্গে, কিন্তু সন্তান পাবার আনন্দে এতটাই মত্ত ছিল যে এই দিকটা ভেবে দেখবার কথা ওর একবারও মনে হয়নি। আজ পাপড়ির মনে হয়েছে সোহম যদি এই দায়িত্ব না নেয়, তাহলে পাপড়ির নিজের কোনো অধিকার নেই ওর মায়ের ওপর এই গুরু দায়িত্ব চাপানোর। আর এই মনে হওয়া থেকেই ও বুঝতে পারছে যে ফাইনালি এমব্রায়োস বা ভ্রূণ ওর জরায়ুতে প্রতিস্থাপনের পূর্বে একবার সোহমের সঙ্গে এই ব্যাপারে খোলাখুলি আলোচনা করতেই হবে। কারণ একবার প্রতিস্থাপন হয়ে গেলে তারপর আর কথা বলার কিছু থাকবে না। সেই মতো ডাক্তারের দেওয়া ভ্রূণ প্রতিস্থাপনের ডেট থেকে ঠিক 2 দিন আগে পাপড়ি সোহমকে ফোন করে জানতে চাইল যে ভ্রূণ প্রতিস্থাপিত হয়ে গেলে ও বালুরঘাটে শ্বশুর বাড়িতে থাকবে নিশ্চয়ই, এবং সেই সময় সোহম ওর শরীরের প্রতিও খেয়াল রাখবে। পাপড়ির কানে যেন গরম সীসা ঢেলে দেয় সোহম। বলে সেই সময় ও কোনো মতেই পাপড়ির শরীরের খেয়াল রাখতে পারবে না। পাপড়ি এর আগে অপারেশনের পর যেমন নিজের মায়ের কাছে গিয়েছিল, এইবারও তাই থাকবে। অর্থাৎ পাপড়ির মাকেই পাপড়ির প্রেগনেন্সি পিরিয়ডে পাপড়ির শরীরের সমস্ত দায়িত্ব নিতে হবে। মাথায় আকাশ ভেঙে পড়ে সেই মুহূর্তে পাপড়ির। পাপড়ির মা সব শুনে বলেন, ভয় পাস না, কিছু হবে না, তুই আমার কাছেই থাকিস মা, দেখবি বাচ্চাটা হয়ে গেলে সোহম ঠিক বদলে যাবে। কিন্তু পাপড়ি ভাবে অসম্ভব এ দায়িত্ব মায়ের ওপর চাপানো। আর মাকে দেবেই বা কেন এ দায়িত্ব? পাপড়ির বাবা বা ভাই দাদা কেউ নেই। পুরুষ শূন্য সংসারে ওর মা এর আগে 2বার ওর মিসক্যারেজের পর নাওয়া খাওয়া ভুলে প্রচণ্ড অসুস্থ ওকে দুহাতে বুকে তুলে নিয়ে সেবা করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছে। আবার কিছুতেই না। তাছাড়া যে আসবে সে তো সমানভাবেই পাপড়ি আর সোহমের শরীরের অংশ। তাহলে কি করবে পাপড়ি এখন? কোনো উপায় না ভেবে পেয়ে শ্বশুর মশাইকে ফোন করে। এর আগেও ও ফোন করে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন খবরাখবর দিয়েছে। সব জানিয়ে বলল এখনো কি করবে। ওর মায়ের ওপর এত বড় দায়িত্ব দেওয়া যে কোনো মতেই সম্ভব নয় তা জানালো। কারণ এই পিরিয়ডটায় যখন তখন ওর শরীরে নানান সমস্যা দেখা দিতে পারে। তখন ওর মা একা ওকে নিয়ে কি করবেন? শ্বশুর মশাই সব শুনে নিদান দিলেন, তোমাদের ব্যাপার তোমরা বোঝো, আমার কিছু বলার নেই এখানে। হয়তো কথাটা প্রত্যাশিতই ছিল, কারণ চিরদিনই ওর শ্বশুর মশাই ওদের ব্যাপারে চরম নিরাসক্তের ভূমিকা পালন করে এসেছেন। আজ নতুন কিছু নয়। তবুও পাপড়ি যেন গভীরতম মন খারাপের নিশ্ছিদ্র অন্ধকারে হারিয়ে গেল। তবে হারানো সাময়িক, কারণ বাস্তব জগতে ফিরে ওকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। তাই পাপড়ি ফিরল বাস্তব জগতে। আগামীকাল ওর শরীরে ভ্রূণ প্রতিস্থাপিত হবে। ডাক্তার সকাল 7টায় ওনার নার্সিংহোমে ভর্তি হতে হবে বলে জানিয়ে দিয়েছেন। দ্রুত সিদ্ধান্ত নিল পাপড়ি ওর করণীয় কি। সন্ধেবেলা ডাক্তারের কাছে গেল নিজে। ডাক্তারবাবু শ্রী সঞ্জিত সেনগুপ্ত প্রায় 60 বয়সের অত্যন্ত মৃদুভাষী মানুষ।
কিন্তু পেশেন্টের সঙ্গে যেটুকু কথা বলেন তাতেই থাকে আন্তরিকতার স্পর্শ। নিজ ব্যবহার গুণে সকলের কাছে তিনি সম্মান ও ভালোবাসা আদায় করে নিয়েছেন। ডাক্তারবাবুকে পাপড়ি সব খুলে বললে তিনি জানতে চাইলেন পাপড়ি কি ভাবছে এই ব্যাপারে। পাপড়ি যা ভেবেছিল ঠিক সেই কথাই জানালো ডাক্তারকে। ডাক্তারবাবু পাপড়ির ভাবনার সঙ্গে সহমত পোষণ করে ওকে বললেন যে, মা, তুমি এখন শ্বশুর বাড়ি ফিরে যাও, স্বামীকে ভালো করে সব বুঝিয়ে বলো। আমার বিশ্বাস উনি তোমাকে নিজের কাছেই রাখতে চাইবেন। তারপর 3 মাস বাদে দুজনে একসঙ্গে এসো, তখন এমব্রায়োস তোমার শরীরে প্রতিস্থাপিত করে দেব। এমব্রায়োস আমরা সংরক্ষণ করেই রাখবো, 6 মাস বাদেও নিতে পারো, কোনো সমস্যা হবে না। পাপড়ি ফিরে এলো শ্বশুর বাড়িতে, শুরু করলো সোহমকে বোঝাতে। কিন্তু যে মানুষ জেগে ঘুমোয় তাকে জাগাবে কে? আর কি প্রকারেই বা জাগাবে? আর শ্বশুর শাশুড়ি তো এটা ওদের ব্যক্তিগত ব্যাপার, এখানে ওনারা হস্তক্ষেপ করবেন না, সরাসরি একথা বলেই দিয়েছেন। আর শ্বশুর মশাই যখন এ ব্যাপারে কোনো কথা বলছেন না, তখন মাসি, পিসি বা মামি শাশুড়িও যে কিছুই বলবেন না তার পাপড়ির বুঝতে বাকি থাকে না। কারণ ওর শ্বশুর মশাইয়ের মতের বিরুদ্ধে যাওয়ার সাহস বাড়ির কোনো আত্মীয় স্বজনের নেই। সোহম, পাপড়ির সন্তান তো তাদের বংশেরই উত্তরসূরি হবে। তাও শ্বশুর মশাইয়ের এই নিষ্পৃহতার মানে বুঝতে পারে না পাপড়ি। তবুও পাপড়ি ভেবেছিল যে মানুষটির হাত ধরে সে আগামী দিনে চলবে, তাকে বুঝিয়ে যদি এই বাড়িতে ওই 8-9 মাস কাটিয়ে দেওয়া যায় তাহলে আর কোনো সমস্যা নেই। সন্তান একটা হয়ে গেলে নিশ্চয়ই সোহমের পরিবর্তন হবে। কিন্তু বৃথা ওর ভাবনা। সোহমের ওই এক কথা, পাপড়ির মায়ের কাছে থাকতে হবে পাপড়িকে ওই সময়টা। তীব্র বিরক্ত হয়ে পাপড়ি সোহমের কাছে একদিন জানতে চায়, কেমন মানুষ তুমি? আমি সম্পূর্ণ নিজে শারীরিক, আর্থিক, মানসিক সমস্ত দিকে প্রচণ্ড পরিশ্রম করে, ব্যয়ভার বহন করে যখন নিজেকে উজাড় করে দিলাম মা হবার জন্য, তখন তোমার কি বাবা হতে একটু ইচ্ছে করে না? তোমাকে তো আর কিছু করতে বলছি না, শুধু ওই ক্রুশিয়াল পিরিয়ডটায় তোমার কাছে থাকতে চেয়েছি। এইটুকু দায়িত্ব তুমি নিতে পারছো না তোমার আগত সন্তানের কথা ভেবে? না, পারছি না, আর পারবো না। তোমার এই উদ্দেশ্যে এত টাকা খরচা করাটা আমি কিছুতেই মানতে পারছি না। এর থেকে এই টাকাটা আমাকে দিলে আমি নতুন একটা ব্যবসা শুরু করতে পারতাম। পাপড়ির মাথা ঝিমঝিম করে, সারা শরীর অবশ হয়ে আসতে চায় কথাগুলি শুনে। সেই রাত, তার পরের রাত, দু চোখের পাতাও এক করতে পারে না, গলা দিয়ে কোনো খাবারও নামে না। তার পরের দিন সকালে উঠে খুব ঠান্ডা মাথায় সোহমকে জিজ্ঞেস করে, তোমার গত পরশু রাতের বলা কথাগুলি কি শেষ কথা আমার IVF এর ব্যাপারে? চরম নিষ্পৃহ গলায় উত্তর আসে, হ্যাঁ। পাপড়ি ফিরে যায় ওর কর্মস্থলে। 1 মাস কেটে যায় চাকরিতে পুনরায় জয়েন করার। সোহম ইতিমধ্যে কোনো খোঁজ খবর করে না পাপড়ির। সোহমের কাছ থেকে ক্রমাগত আঘাত পেয়ে পেয়ে হৃদয়ে যখন অনন্ত শূন্যতা, সেই শূন্যতার মধ্যে থেকে পাপড়ি ধীরে ধীরে অনুভব করতে পারে যে যে সম্পর্কের মধ্যে ভালোবাসা, আন্তরিকতা নেই, বিশেষত তা যদি স্বামী স্ত্রীর সম্পর্ক হয়, তাহলে সে সম্পর্ককে জোর করে টেনে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। তা দুর্বহ ও অন্তঃসারশূন্য হয়ে পড়ে। এতদিন পাপড়ির সন্তান পাবার লক্ষ্যে সোহমের অবহেলা, অন্যায় দাবি সব মেনে নিয়েছিল। ভেবেছিল একটা বাচ্চা হলে বোধহয় সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, ওর ভাবনাতেই গলদ ছিল। সোহম পাপড়ির কাছ থেকে সন্তান নয়, শুধুই টাকাই চেয়েছিল। নানাভাবে পদে পদে ঠোক্কর খেতে খেতে আজ ওর চোখটা খুলে গেছে, যেটা হয়তো অনেক আগেই খোলার কথা ছিল। কিন্তু ওই যে নারী হৃদয়ের মা ডাক শোনার অদম্য বাসনা, যা পাপড়িকে চোখ থাকতেও অন্ধ করে দিয়েছিল, সেই অন্ধত্ব আজ পাপড়ি কাটিয়ে উঠেছে। আজ ওর নতুন চোখ দিয়ে পৃথিবীকে দেখছে, যে পৃথিবী ওকে বলছে সন্তানের জন্মদান নারী জীবনের একটা অঙ্গ বটে, কিন্তু অপরিহার্য নয়। মা মানেই যে নিজের গর্ভজাত সন্তানের মা হতে হবে তার কোনো অর্থ নেই। তাহলে মা শারদা বা মাদার টেরেসা এনাদের আমরা খুঁজে পেতাম না। আজ পাপড়ি আরো উপলব্ধি করেছে যে যে সম্পর্কের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বোধ নেই, ভরসা নেই, বিশ্বাস নেই, তা একেবারেই মূল্যহীন। ওর মনে পড়ে ছোটবেলাকার পাঠ্য বইতে পড়া দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো প্রবাদটি। অন্য কাউকে কেন সে বিনা কারণে অপমান, অবহেলা করার জায়গা দেবে? জীবনের চরম সিদ্ধান্তটি নিতে পাপড়ি আর দেরি করে না। সোহমের সঙ্গে ফোনে ডিভোর্সের ব্যাপারে কথা বলে উকিলের চেম্বারে যায়। উকিল পাপড়ির সমস্ত বয়ান শুনে ড্রাফটিং রেডি করতে থাকে। বাড়ি ফিরে আসে পাপড়ি।
আজ সে দীর্ঘদিন বাদে স্বাধীনতার স্বাদ পায়। যে স্বাধীনতা তাকে ফিরিয়ে দেয় তার মধ্যেকার হারিয়ে যাওয়া আত্মসম্মান বোধ, নিজের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা। সুস্থভাবে বাঁচতে গেলে মানুষের জীবনে যেগুলি নিতান্তই অপরিহার্য। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।